আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমাদের পঞ্চম ক্লাস। পঞ্চম ক্লাসে আমরা শিখব শব্দের শুরুতে যদি অধ্বনি থাকে কখন কখন সেটা ও কারান্ত উচ্চারণ হবে। ও কারান্ত মানে কি? কখন কখন ও এর মতো হয়ে যাবে। অধ্বনিগুলো আসলে কি? আমরা যখন ব্যঞ্জন বর্ণগুলো উচ্চারণ করি তখন একটা একটা ধ্বনি সৃষ্টি হয়, যেমন ক, খ, গ, ঘ, চ, ছ, জ, ঝ, ট, ঠ, ড, ঢ, ত, থ, দ, থ, প, ফ, ব, ভ ইত্যাদি ধ্বনি এখন আমরা উচ্চারণ করি, সবগুলোতে দেখবে একটা একটা ধ্বনি হচ্ছে। ক, প, একটা ধ্বনি পাচ্ছি না? ঠিক আছে, তো এগুলোকে আসলে সবগুলোকে মিলেই বলা হয় অধ্বনি। হ্যাঁ, তার মানে শব্দের শুরুতে যদি অধ্বনি থাকে কখন কখন এর উচ্চারণ হয়ে যায় ও কারান্ত। যেমন একটা শব্দ নদী, আমরা যখন বর্ণমালা উচ্চারণ করি বা ধ্বনি উচ্চারণ করি আমরা বলি ন। ন মানে উচ্চারণ করি, কিন্তু শব্দের মধ্যে গেলে সেটা হয়ে যায় ও এর মতো, যেমন নদী, তাই না? তার মানে আমরা যখন বর্ণমালা বা ধ্বনি উচ্চারণ করি তখন আমরা ন উচ্চারণ করছি। ঠিক আছে, কিন্তু শব্দের মধ্যে আমরা উচ্চারণ করছি নো, মানে ও কারান্ত। আবার বধূ, এমনিতে আমরা উচ্চারণ করছি কিন্তু শব্দের মধ্যে উচ্চারণ হচ্ছে বো। অর্থাৎ প্রমিত ভাষায় কথা বলার জন্য এই বিষয়টা বোঝা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমি অনেককেই দেখেছি তারা উচ্চারণ করছে, বলে নদী, বলে বধূ, আমি করব, কিন্তু হবে আমি করব, নদী, বধূ। চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের মানুষদের মধ্যে আমি এই সমস্যাটা একটু বেশি দেখেছি, যেটা হচ্ছে তারা এর মতো উচ্চারণ করে। তুমি কি করছো হবে তুমি কি করছো। হ্যাঁ, আমি কর্ণফুলী নদীতে গিয়েছিলাম, তারা বলে আমি কর্ণফুলী নদীতে গিয়েছিলাম। তার মানে প্রমিত ভাষায় কথা বলার জন্য ও কারান্ত অর্থাৎ ও এর মতো উচ্চারণ করা খুবই গুরুত্বপূর্ণ। এখন আমাদের বুঝতে হবে কখন কখন অধ্বনির উচ্চারণ ও এর মতো হচ্ছে। শব্দের শুরুতে যদি অধ্বনি থাকে এবং এরপরে যদি হ্রস্ব ই দীর্ঘ ই, হ্রস্ব উ দীর্ঘ উ থাকে, ফলা থাকে, কয় মূর্ধন্য ষয় ক্ষীয় থাকে, জয়ে ইয় থাকে, বর্গীয় জয় ইয় থাকে, রিকার থাকে, তাহলে অয়ের উচ্চারণ ও এর মতো হবে। যেমন ঘটি, কেন আমরা ঘোকার ঘ উচ্চারণ করছি? কারণ ঘ একটা অধ্বনি, এরপর ইকার আছে, আমরা উচ্চারণ করছি ঘটি। ইকারের কারণে আমরা উচ্চারণ করছি ওকার ও। তেমনি নদী, কেন নদী? একটা অধ্বনি, ন, এরপর দীর্ঘ ইকার, আমরা উচ্চারণ করছি নদী। তেমনি বধূ, একটা অধ্বনি, এরপর উকার আছে বধূ। মরু, অন্য, কেন আমরা অন্য উচ্চারণ করছি? কারণ একটা অধ্বনি, এরপর জফলা আছে, হয়ে যাচ্ছে অন্য। অন্য উচ্চারণ করতে গিয়ে আমি অনেককে দেখেছি উচ্চারণ করছে অন্ন, না, এটা হবে অন্য। অন্ন তখনই হবে যেটা খাবার, অন্ন। অন্ন জোটে না অনেকদিন, অন্ন খাবার, সেটা সেটা বন্যা, বন্যাকে অনেকে বলে বন্যা, না, এটা হবে বন্যা। কেন হবে বন্যা? বোকার উচ্চারণ করছি, কারণ অধ্বনির পরে যদি জফলা থাকে তাহলে এর উচ্চারণ হয়ে যায় ও কারান্ত। তেমনি শল্য, তেমনি সত্য। এখন সব ক্ষেত্রে কি আমরা আসলে ওকারান্ত উচ্চারণ করি? না, মাঝে মাঝে কিছু ব্যতিক্রমও রয়েছে। যেমন বন্ধা, এটা কিন্তু অধ্বনির পরে জফলা রয়েছে, কিন্তু আমরা উচ্চারণ করছি এর মতো, অর্থাৎ বন্ধা। ঠিক আছে, আবার মর্ত, এটাও কিন্তু জফলা আছে, উচ্চারণ করছি তেমনি অর্ঘ। তেমনি বন্দ্যোপাধ্যায়, আমরা আবার বন্দ্যোপাধ্যায় কিন্তু বলবো না, কারণ এগুলো ব্যতিক্রম। বদ্ধ ভূমি, অন্ত্যেষ্টিক্রিয়া, অন্ত্যেষ্টি। তার মানে সব ক্ষেত্রে যে ওকারান্ত উচ্চারণ হচ্ছে তাও নয়, আমাদের মাঝে মাঝে এর মতো উচ্চারণ হয়ে থাকে। আবার অধ্বনির পরে যদি কয় মূর্ধন্য ষয় ক্ষীয় থাকে তাহলে কিন্তু এর উচ্চারণ হয়ে যাবে ও কারান্ত। যেমন রক্ষা, লক্ষণ, বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা। রক্ষা, তিনি আমার রক্ষাকর্তা। তারপরে হচ্ছে লক্ষণ, দক্ষ, আমরা অনেকে বলি দক্ষ, লোকটা দারুণ দক্ষ, দক্ষ না কিন্তু লোকটা দারুণ দক্ষ। তারপরে হচ্ছে পক্ষ, তুমি কোন পক্ষের লোক। তারপরে হচ্ছে যজ্ঞ। হ্যাঁ, আহ হিন্দুদের যারা পুরোহিত রয়েছেন তারা যখন পূজা আর্চা করে তখন যজ্ঞ করে, এটাকে বলা হয় যজ্ঞ। হ্যাঁ,
এবার ব্যতিক্রম, ব্যতিক্রম আছে তার মানে কি, এখানেও কিন্তু কিছু ব্যতিক্রম আছে, একটু দেখি আমরা। যেমন লক্ষণ, এখানে কিন্তু ল একটা অধ্বনি, এরপর কয় মূর্ধন্য ষয় খেয়েও আছে, কিন্তু তাও লক্ষণ হচ্ছে না, কারণ কারণ ম ফলা আছে। লক্ষণ, যক্ষা, আবার যক্ষা না কিন্তু, কেন? কারণ যক্ষা, কারণ ম ফলা আছে, এই কারণে যক্ষা। ম ফলা যদি না থাকতো তাহলে যক্ষা উচ্চারণ করতাম। পক্ষ, ঠিক আছে, চোখের পাতা, পক্ষ, সেক্ষেত্রেও কিন্তু ম ফলা আছে। অর্থাৎ কয় মূর্ধন্য ষ কিউ এর সঙ্গে যদি অন্য বর্ণ যুক্ত হয়, তাহলে কিন্তু অ এর উচ্চারণটা ও আর হয় না, অই থাকে। আবার অধ্বনির পরে যদি রিকার থাকে, যেমন বক্তৃতা, বক্তৃতা, বক্তৃতা না কিন্তু। তেমনি যকৃৎ, তেমনি মসৃণ, যকৃৎ মসৃণ, যকৃত না কিন্তু, এটা অনেকেই বলে যকৃত না, যকৃৎ মসৃণ। এখন শব্দের শুরুতে যদি অধ্বনি থাকে এবং সেই শুরুর অধ্বনির সঙ্গে যদি রফলা যুক্ত হয়, তাহলে অয়ের উচ্চারণ হয়ে যায় ওকারান্ত। যেমন গ্রহ, গ একটা অধ্বনি, শুরুতে রফলা, গ্রহ। যেমন প্রথম প্রথম প্রভাত কাকাকে প্রাণের চেয়ে প্রিয় মনে হতো। প্রথম, কেন প্রথম? কারণ প একটা অধ্বনি, তার সঙ্গে রফলা। প্রকাশ, শ্রম, গ্রন্থ। আমরা অনেকে বলি যে অমর একুশে গ্রন্থ মেলা, গ্রন্থ না হবে গ্রন্থ মেলা। হ্যাঁ, ওকারান্ত খুবই গুরুত্বপূর্ণ। আবার কিছু ব্যতিক্রম রয়েছে, যে শব্দের শুরুতে অধ্বনি রয়েছে, রফলা রয়েছে, কিন্তু তাও ওকারান্ত হচ্ছে না। যেমন ক্রয়, শ্রয়, ত্রয়, এগুলোকে আপনি বলবেন না ক্রয়ী, সে ক্রয় করে না, ক্রয় করে। ত্রয়, আশ্রয়, শ্রয়, ত্রয়, ঠিক আছে, এগুলো কিন্তু আমরা অয়ের মতো উচ্চারণ করব, কারণ হলো ব্যতিক্রম। এবার আসি, আমরা আগে যখন সৌন্দর্য লিখতাম, বা আরো অনেক শব্দ যখন লিখতাম, তখন আমরা রেফ দিতাম এবং জফলাও দিতাম, যেটা আগে প্রচলিত ছিল। কিন্তু এখন বলা হচ্ছে জফলা প্রয়োজন নাই, কেবল যদি রেফ দাও সেটাই যথেষ্ট। তার মানে এখন আমরা সৌন্দর্য লিখতে গেলে রেফ রেফ দিই, কিন্তু জফলা আর ব্যবহার করি না। ঠিক আছে, তো সেক্ষেত্রে শব্দের শুরুতে ওকার আনতে হবে, সেটাই বোঝানো হচ্ছে। লিখিত রূপে পরিবর্তন এসেছে, কিন্তু শব্দের শুরুর অয়ের উচ্চারণ ওই থাকবে। যেমন সৌন্দর্য, চর্যাপদ, আমরা অনেকেই বলি চর্যাপদ না, এটা হবে চর্যাপদ, ও কারান্ত। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। মর্যাদা, আমার কি মান মর্যাদা বলে কিছু নেই, অনেকে বলে মর্যাদা, না, মর্যাদা। পর্যবেক্ষণ, হ্যাঁ, আমি তোমাদের পর্যবেক্ষণে আসবো, পর্যবেক্ষণ কমিটি, এই হচ্ছে বিষয়। এগুলো ওকারান্ত উচ্চারণ করতে হবে। একাক্ষর যুক্ত শব্দের শেষে যদি দন্ত ন থাকে, তাহলে অয়ের উচ্চারণ কখনো কখনো ও এর মতো হয়। একাক্ষর যুক্ত শব্দ কি? যে শব্দগুলোকে ভেঙে উচ্চারণ করা যায় না। যেমন আপনি আকাশ, এটাকে ভেঙে উচ্চারণ করতে পারেন আকাশ, বাতাস, কিন্তু আপনি আহ মন, বন, এগুলো কিন্তু ভাঙতে পারবেন না। ঠিক আছে, যে শব্দগুলোকে ভেঙে উচ্চারণ করা যায় না, সেগুলো একাক্ষর আহ, যুক্ত শব্দ। যেমন এই শব্দের শেষে যদি দন্ত ন থাকে, তাহলে শব্দের শুরুতে যদি অ থাকে, সেটা ও কারান্ত হয়ে যাবে। যেমন মন, আমার মন ভালো নেই, আমার মন ভালো নেই। বোন, জন, 7 জন, 8 জন, 9 জন। আবার একাক্ষরযুক্ত শব্দের শেষে যদি আপনি দেখেন মূর্ধন্য ন আছে, তাহলে কিন্তু আপনার শুরুর অয়ের উচ্চারণ অই থাকবে, ও কারান্ত হবে না। যেমন রন, আমরা অনেকেই বলি, আমার অনেক শিক্ষার্থী বলে রণ, না রণ না, এটা কিন্তু রন। পন, গন, খন, এগুলো আমার, আবার রোন, পোন, গোন, খুন বললে হবে না কিন্তু, রন, পন, গন, খন। এখন অনেকে বলে যে স্যার রনও কখন বলবো? যখন আপনার অন্য একটা শব্দের সঙ্গে মিলে যখন একটা শব্দ হবে, সমাসবদ্ধ শব্দ, যেমন যেমন রণতুর্য, রণক্ষেত্র, সেক্ষেত্রে রণ, মাঝখানে ওকারান্ত হচ্ছে রণ, কিন্তু আলাদাভাবে সেটা রন। রন, পন, গন, খন। সন্ধি বা সমাসবদ্ধ শব্দের সঙ্গে যদি মূর্ধন্য ন বা দন্ত ন হয়ে যুক্ত শব্দ তৈরি করে, তাহলে সেক্ষেত্রে অয়ের উচ্চারণে কোনো পরিবর্তন হবে না। যেমন আমরা অনেকেই বলি না বনবাসী বা বনলতা, এটা প্রচলিত হয়ে গেছে, এটা আর ভুল হবে না। তো এই ধরনের শব্দের ক্ষেত্রে আমাদের একটা ধারণা কাজ করে যে আমরা তো বন উচ্চারণ করি, তাহলে আমরা বনবাসী কেন উচ্চারণ করবো না? এখানে যেটা বলা হচ্ছে সমাসবদ্ধ, অর্থাৎ দুইটা শব্দ মিলে যখন একটা শব্দ তৈরি হবে, এবং সেখানে যদি দন্ত ন বা মূর্ধন্য ন থাকে, তাহলে বলা হচ্ছে যে শুরুতে ও এর মতো উচ্চারণ হবে না, অর্থাৎ বনবাসী উচ্চারণ করব। বনবাসী, জনগণ, বনবিথি।
এই হচ্ছে বিষয়। আবার নেতিবাচক বা না অর্থে অ অথবা অন থাকলে, হ্যাঁ, তাহলে কিন্তু ওকারান্ত হয় না। যেমন দেখেন, অনিচ্ছা, আমার কাজটি করতে বড় অনিচ্ছা, শুরুতে অন রয়েছে, সেক্ষেত্রে এটা ওকারান্ত হচ্ছে না কিন্তু। অনিচ্ছা, তোমার এত অধঃপতন, পতন, অধঃপতন। হ্যাঁ, আবার অবিচার, বিচার, অবিচার, এই ধরনের শব্দগুলোর ক্ষেত্রে সাধারণত অ এর উচ্চারণ হয় শুরুতে। অক্ষম, ক্ষম, অক্ষম, সেগুলো কিন্তু অ উচ্চারণ হয়। আবার শব্দের শুরুতে যদি স থাকে, স সংযুক্ত থাকে, যেমন সবিনয়, সহৃদয়, সজীব, সেগুলো কিন্তু ওকারান্ত হবে না। সজীব, সবিনয় না কিন্তু, সবিনয়, সহৃদয়, সজীব। আমার নামের ক্ষেত্রে যদি কোনো ব্যক্তির নাম, যেমন হচ্ছে নামের ক্ষেত্রে না বোধক অ এর উচ্চারণ ও এর মতো হবে। কারণ কোনো ব্যক্তির নাম যদি হয় অসীম, আমরা তাকে কি বলি? আমরা বলি না অসীম বাবু, অসীম চৌধুরী। কিন্তু নামের ক্ষেত্রে বলা হচ্ছে, বা ভাষাবিদরা বলছেন যে ওকারান্ত উচ্চারণ করতে, অর্থাৎ অসীম বলার জন্য। অবিনাশ, অজিত। আবার যদি বলি অসীম আকাশ, আকাশ যদি বোঝায়, সেটা কিন্তু কোনো ব্যক্তি না, আকাশকে বোঝানো হচ্ছে, সেক্ষেত্রে অ উচ্চারণ হবে। এবার আসি ক্রিয়াপদ। আমরা ক্রিয়াপদে অনেক ভুল করি উচ্চারণ করবার সময়। আমি যেমন বললাম, আমরা উচ্চারণ করবার সময় বলতে গিয়ে আমি বলি, অনেকে বলে উচ্চারণ করবার সময়। এই যে শুরুতে ও এর মতো উচ্চারণ, এটা ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ আমরা ক্রিয়াপদে অনেক বেশি ব্যবহার করি। আমি করব, আমি বলবো, হ্যাঁ, তুমি কি করছো। কেন আমরা শুরুতে ও এর মতো উচ্চারণ করব? হ্যাঁ, সাধু ভাষায় ব্যবহৃত পূর্ণাঙ্গ শব্দ বা ক্রিয়াপদের বানানে ইকার আছে, কিন্তু চলিত ভাষায় সে ইকার বহু ক্ষেত্রে বিলুপ্ত হলেও পূর্ববর্তী অ এর উচ্চারণ প্রায় ও কারণের মতো উচ্চারণ হয়। যেমন সাধু ভাষায় যদি ক্রিয়াপদের কথা বলি, করিবার, আমার কাজটি করিবার কথা ছিল। কিন্তু বর্তমান সময় চলিত ভাষায় কি হয়েছে? করিবার হয়ে গেছে করবার। তার মানে ইকারটা আমাদেরকে বাদ দিতে হবে। বাদ দিয়ে আমরা বলছি, মানে করিবার হয়ে গেছে করবার। কিন্তু শুরুতে যে ও এর উচ্চারণ, সেটা এখনো বলবৎ আছে এবং থাকবে। হ্যাঁ, তার মানে পরিবার হয়ে গেছে করবার। ইকারটা, ইকারটা এখন আর নাই, আমরা ব্যবহার করি না। কিন্তু শুরুতে ও এর মতো উচ্চারণ আমরা ব্যবহার করি এবং এটা করতে হবে। করবার। তেমনি ধরিবার হয়ে গেছে ধরবার। অর্থাৎ ও এর মতো উচ্চারণটা আমাদেরকে খেয়াল করতে হবে। করবার, ধরবার, মরবার, রোববার, কলকাতা, কলকাতাকে অনেকে বলে কলকাতা, কলকাতা, কারণ কলিকাতা থেকে কলকাতা হয়েছে এটা। করে, আমি কাজটি করে বাড়ি যাব। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো আপনারা যখন আমাকে শোনাবেন, তখন এগুলো এভাবে বলবেন: করবার, ধরবার, মরবার, রোববার, কলকাতা, করে। এখন আমাকে অনেকে জিজ্ঞেস করে, স্যার কখন করে আবার কখন করে? যদি বলি সে কাজ করে, সেক্ষেত্রে অ উচ্চারণ হবে, সে কাজ করে। আবার যদি বলি সে কাজ, মানে এটা সমাপিকা ক্রিয়া, এটা শেষ হয়ে গেছে এই বাক্যটা, সে কাজ করে। আবার যদি বলি যে সে কাজ করে বাড়ি যায়, সেক্ষেত্রে শুরুতে ওকারান্ত হচ্ছে, সে কাজ করে বাড়ি যায়। সে মাছ ধরে, এ বাক্যটা শেষ, এরপর আর কিছু নেই। কিন্তু যদি বলি সে মাছ ধরে বাজারে যায় বিক্রি করবার জন্য, সেক্ষেত্রে আমরা ওকারান্ত উচ্চারণ করছি। তবে সব ক্ষেত্রে কি ওকারান্ত হয় না? এখানেও ব্যতিক্রম আছে। কারণ এমন হইব, হইবটাকে আমরা বলবো না হব, আমরা বলবো হব। আমি হব সকাল বেলার পাখি, তার মানে এখানে আমরা ওকারান্ত উচ্চারণ করছি না। কহিব থেকে কইব, তারপরে কব এসেছে, তার মানে আমরা বলছি কব, আমি আমার মনের কথা কব। লইব থেকে হয়েছে লব, আমি আমার অধিকার বুঝে লব। সেক্ষেত্রে এখানে কিন্তু ওকারান্ত উচ্চারণটা হচ্ছে না। আচ্ছা, এবার আসি স্বরের ধারা। আমাদের যে স্বর, আমাদের এই স্বরের ধারাটাকে 5 ভাগে ভাগ করা হয়েছে। ঠিক আছে, 5টা ভাগে আমাদের এই স্বরটাকে ভাগ করা হয়েছে। আচ্ছা, সেটা হচ্ছে উদাত্ত স্বর, স্বরিত স্বর, অনুদাত্ত স্বর, কম্পিত স্বর, ফিসফিস স্বর। হ্যাঁ, মানে আমরা এই ধরনের স্বরে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কথা বলি। উদাত্ত স্বর আসলে কি? উদাত্ত স্বর সাধারণত তারাতে অবস্থিত। হ্যাঁ, মানে উচ্চ স্তর। আপনি যখন একটু চেঁচিয়ে কথা বলেন বা একটু জোর গলায় কথা বলেন, কাউকে ডাকছেন, এ ভাই আপনি কি শুনছেন, বলেন না? ঠিক আছে, অনেক দূর, হ্যাঁ আপনি কি আমাকে চিনতে পেরেছেন? আমার কণ্ঠটাকে একেবারে উদাত্ত স্বরে নিয়ে যাই, একেবারে উঁচু স্বরে,
যেটাকে আমরা বলি, সেটাকে আসলে বলা হয় উদাত্ত স্বর। তিনি উদাত্ত স্বরে জাতির প্রতি আহ্বান জানিয়েছেন। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। উদাত্ত স্বরটা তারাতে অবস্থিত। তারাটা কি? হারমোনিয়ামে যখন সা রে গা মা পা ধা নি সাতে চলে যায়, তখন সেটা একেবারে উদাত্ত স্বরে চলে যায়। যেমন সা রে গা মা পা ধা নি সা, একেবারে চলে যাচ্ছে উপরে, উদাত্ত স্বর, উদাত্তে চলে যাচ্ছে, এটাকে তারাতে অবস্থিত, এটাকে বলে তারা। ঠিক আছে? মানে আমরা যখন উচ্চ স্বরে কথা বলবো তখন সেটাকে বলা হয় উদাত্ত স্বর। যেমন উচ্চ স্বরের কথাবার্তা, কথাবার্তা এই মাত্রায় বাঁধা। স্বরিত স্বর, এই যে আমি স্বাভাবিকভাবে আপনাদের সঙ্গে কথা বলছি, আপনারা যখন বলেন স্বাভাবিকভাবে, তুমি কেমন আছো, কি করছো, ভালো আছো, এই স্বাভাবিক স্বরে, চিৎকার করার কোনো প্রয়োজন নেই, স্বাভাবিক যে স্বর, সেটাকে বলা হয় স্বরিত স্বর। ঠিক আছে? স্বাভাবিক কথাবার্তা হচ্ছে এই স্বরে বাঁধা। হারমোনিয়ামে সাধারণত আহ, মুদারার মুদারায় অবস্থিত আর কি, হারমোনিয়ামে মুদারায় অবস্থিত, যেমন মাঝামাঝি পর্যায়ে অবস্থিত, যেমন সা রে গা মা, একদম মা, একদম মাঝামাঝি অবস্থায়, সা রে গা মা পা ধা নি সা, মানে মাঝামাঝি যে স্বর, সেটা হচ্ছে, মানে মাঝামাঝি স্বর, এটা বুঝলেই হবে যে এটা হচ্ছে স্বরিত স্বর। অনুদাত্ত স্বর, অনুদাত্ত স্বরটা কি? এটা হচ্ছে স্বরিত স্বর মুদারায় অবস্থিত, এটাকে মুদারা বলে আর কি সঙ্গীতের ভাষায়। আর অনুদাত্ত স্বর অবস্থিত হচ্ছে উদারাতে, অর্থাৎ একেবারে ফিসফি, একেবারে আমরা যখন কণ্ঠটাকে স্বাভাবিকের চেয়ে নামিয়ে কথা বলি, তখন সেটাকে বলা হয় অনুদাত্ত স্বর। যখন আহ, তুমি কি করছো, ভালো আছো, আমি কিন্তু তোমাকে ফোন করেছিলাম, তুমি কিন্তু রিসিভ করোনি, এই যে আমি আস্তে আস্তে কথা বলছি, একটু কণ্ঠস্বরটাকে একটু নামিয়ে কথা বলছি, এটাই হচ্ছে অনুদাত্ত স্বর। এখন অনুদাত্ত স্বর হারমোনিয়ামে কোথায় অবস্থিত? একেবারে সা রে, একদম সাতে, সা রে গা মা পা ধা, একেবারে স্বাভাবিক কণ্ঠস্বরের চেয়ে একটু নামিয়ে যখন বলবো, তখনই সেটা হবে আমাদের কিশোর, তখনই সেটা হবে আমাদের অনুদাত্ত স্বর। আচ্ছা, কম্পিত স্বর, যখন আমাদের কণ্ঠস্বর কাঁপে, আবেগে কাঁপতে পারে আমাদের কণ্ঠস্বর, উত্তেজনা বা আবেগ, হ্যাঁ আমার এমন লাগছে কেন, হ্যাঁ আমি তোমাকে ছাড়া বাঁচবো না, মানুষ বলে না, বাংলা সিনেমায় আমরা দেখি। এই যে আবেগে যখন আপ্লুত হয়ে মানুষ কথা বলে, তাদের কণ্ঠস্বর ভয়ে কাঁপতে পারে, আবেগে কাঁপতে পারে, উত্তেজনায় কাঁপতে পারে, কম্পন যখন সৃষ্টি করে, তখনই সেটা কম্পিত স্বর। এবার আসি ফিসফিস স্বর, যখন ফিসফিস করে কথা বলে, এই কথাটা কিন্তু কাউকে বলবে না, কেমন, ঠিক আছে? ফিসফিস করে যখন কথা বলে, তখন সেটাকে বলা হয় ফিসফিস স্বর। সেটা কেবল অস্পষ্ট একটা স্বর বের হয়ে আসে। ঠিক আছে? মা সন্তানকে বলে না, হ্যাঁ এটা কিন্তু করবা না তুমি, যেখানে যায়, এই তুমি দুষ্টামি করছো কেন, মা চোখ রাগায়। ঠিক আছে? তো এই হচ্ছে, এটা হচ্ছে কি ফিসফিস স্বর। এবার আমরা কিছু উদাহরণের মাধ্যমে বুঝে নেওয়ার চেষ্টা করব যে উদাত্ত স্বর, স্বরিত স্বর এবং অনুদাত্ত স্বরের মধ্যে পার্থক্যটা ঠিক কোথায়। যেমন উদাত্ত স্বর, এখানে বলে কি কথা, এটা উদাত্ত স্বরে করতে হবে, তাহার সাথে স্বরিত স্বরে বলতে হবে, তার সাথে অনুদাত্ত স্বরে বলতে হবে। আবার কি কথা, কি কথা, তাহার সাথে, তার সাথে, ঠিক আছে? কি কথা, তাহার সাথে, আবার কি কথা, তাহার সাথে, তার সাথে। তার মানে বোঝার চেষ্টা করলাম যে আমরা যদি একটু উচ্চ স্বরে কথা বলি সেটা উদাত্ত, আমরা যদি স্বাভাবিক স্বরে কথা বলি সেটা স্বরিত, আর যখন আমরা একেবারে কণ্ঠস্বরটাকে একেবারে নামিয়ে কথা বলি, স্বাভাবিকের চেয়ে নিচে নামিয়ে, সেটা অনুদাত্ত স্বর। এবার আসি কণ্ঠের সাধনা। কণ্ঠের সাধনা নিয়ে অনেকের আগ্রহ রয়েছে, অনেকে চান যে স্যার কণ্ঠ কিভাবে ভরাট হবে, কণ্ঠ কিভাবে আরো বেশি মোটা হবে, সবাই আমাকে বল না। তো আসলে কিন্তু কষ্ট করতে রাজি নয়, কারণ কণ্ঠ মোটা করতে রাজি কিন্তু কষ্ট করতে রাজি নয়। কষ্ট না করলে কণ্ঠস্বর কখনো একটা জায়গায় পৌঁছবে না। কণ্ঠস্বর, বাচন ভঙ্গি, এগুলো নিরন্তর চর্চার ফসল। যত চর্চা করবেন তত আপনার কণ্ঠস্বর খুলবে, কিন্তু খুলবেই। কষ্ট করলে সেটার একটা ফল পাবেনই, এটা প্রকৃতির নিয়ম, এটা পাবেনই আপনি। তাই প্রথমত, আপনি যদি কণ্ঠের সাধনা করতে চান, কণ্ঠটাকে একটা পর্যায়ে নিয়ে যেতে চান, আপনি চান আপনার কণ্ঠটা আরো বেশি খুলবে, আরো বেশি ভরাট হবে, তাহলে কিন্তু আপনাকে শুরুতেই গলা ছেড়ে আবৃত্তি করতে হবে।
আমি যেটা প্রায় বলি আপনাদেরকে যে গলা ছেড়ে আবৃত্তি করেন, গলা ছেড়ে আবৃত্তি করেন। হ্যাঁ, প্রতিদিন মাথা কুটে মরি আপনাদের কাছে গলা ছেড়ে আবৃত্তি করবার অনুরোধ করতে গিয়ে। তো এটা আপনাদেরকে অবশ্যই করতে হবে। হ্যাঁ, যেমন হিমালয় থেকে সুন্দরবন, হঠাৎ বাংলাদেশ কেঁপে কেঁপে ওঠে পদ্মার উচ্ছ্বাসে। বলবীর, বল উন্নত মম শির, শির নেহারে আমারি নত শির ওই শিখর হিমাদ্রির। বলবীর, বল মহাবিশ্বের মহাকাশ হারি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি। ঠিক আছে, গলা ছেড়ে ঠাস ঠাসে দ্রুম দ্রাম শূন্যে লাগে খটকা, ফুল ফোটে তাই বলো আমি ভাবি পটকা। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে। এভাবে করে এগুলো করতে করতে একেবারে স্বাভাবিক বানিয়ে ফেলতে হবে, তবে গলা ছাড়তে হবে। ফিস ফিস করে আবৃত্তি করলেন, স্যার আমাকে বললেন যে স্যার আমি আবৃত্তি করেছি কিন্তু হয় না, কারণ আপনি জড়তাকে ভাঙতে পারছেন না। আপনি আশেপাশের মানুষের ভয়ে চর্চাই করছেন না। আপনি একটু ভিন্ন করে ভাবে কথা বলে একটু চর্চা করলে বাসার সবাই বলে কি করছে দেখি সে। মানুষে অনেকে অনেকে কথা বলবে, কিন্তু আপনি তো জানেন আপনি একটা সুন্দরের কাজ করছেন, ভালো কাজ করছেন, কণ্ঠস্বরের পরিবর্তন করবার চেষ্টা করছেন। আপনাকে সেই জড়তাটাকে ভেঙে আপনাকে গলা ছেড়ে আবৃত্তি চর্চা করতে হবে। ঠিক আছে, আমি যখন আবৃত্তি চর্চা করতাম গলা ছেড়ে, আমার আম্মুকে সবাই বলতো যে আপনার ছেলে দেখি কবিতা বলে। তো অনেকে তো জানতো না যে আবৃত্তি আবার কি জিনিস। তাহলে হ্যাঁ, ও আবৃত্তি করে। তো এই হচ্ছে বিষয়, বাড়ির সাপোর্ট পেলে তো খুব ভালো। আর যদি সেই সাপোর্টটা পাওয়া না যায়, আপনি খোলা ছাদে চলে যাবেন। হ্যাঁ, ঠিক আছে, খোলা মাঠে চলে যাবেন, সেখানে আপনি গলা ছেড়ে আবৃত্তি করুন, তবে আপনাকে অবশ্যই প্রতিদিন চর্চার মধ্যে রাখতে হবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এবার আসি আহ হং প্র্যাকটিস। হং, এই প্র্যাকটিসটাও কিন্তু আপনার কণ্ঠর জন্য ভালো। যেমন হচ্ছে এইভাবে, হং, হং, হং। এটা আমরা একটু চর্চা করবো নিয়মিত। এরপর আসি ডায়াফ্রাম ব্রিদিং। ঠিক আছে, আমরা যখন কথা বলি তখন দেখা যায় কি, বেশিরভাগ মানুষ, সাধারণ মানুষ যখন কথা বলে তারা কণ্ঠ থেকে কথা বলে, যাদের কণ্ঠ খুলেনি, কণ্ঠের উপর অনেক বেশি চাপ পড়ে। তারা বেশিক্ষণ দেখা যায় কি উচ্চস্বরে কথা বলতে পারে না। কিন্তু যারা আবৃত্তি শিল্পী রয়েছেন, ভয়েস আর্টিস্ট রয়েছেন, সংবাদ পাঠক রয়েছেন, যাদেরকে আমরা দেখি মুগ্ধ হই, তাদের কণ্ঠস্বরটা কিন্তু খুলেছে, এবং খুলেছে বলেই কণ্ঠস্বরটা অনেক বেশি গম গম করে। কণ্ঠস্বরটা শুনতে অনেক বেশি শ্রুতি মধুর মনে হয়। ঠিক আছে, তারা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু পেট থেকে কথা বলে, অর্থাৎ ভেতর থেকে কথা বলে, কিন্তু তার মানে এই নয় যে তারা কণ্ঠকে ব্যবহার করছে না। আমরা যখন দেখা যায় কি অনেকটা সময় চাপ দেই কণ্ঠস্বর, তখন কিন্তু কণ্ঠের উপরে চাপ পড়ে। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। এই হচ্ছে বিষয়। তো আমরা এমন কিছু চর্চা এই ডায়াফ্রাম ব্রিদিংয়ের মাধ্যমে শিখব, যেটা আপনি যদি নিয়মিত করেন তাহলে আপনার কণ্ঠস্বরে গভীরতা বাড়বে। গভীরতা মানে কি? কণ্ঠস্বর ভরাট হবে। হ্যাঁ, আমার শিক্ষকের কণ্ঠস্বর যখন আমি প্রথম শুনি আমি প্রেমে পড়ে গিয়েছিলাম, এত সুন্দর আমার শিক্ষকের কণ্ঠস্বর ছিল। তা আমি ভাবতাম যে কখন আমার শিক্ষকের মতো কণ্ঠস্বর আমার হবে। হ্যাঁ, এটা নিয়ে আমি খুব ভাবতাম, আমি সবসময় চর্চা করে যেতাম। আমার শিক্ষককে বলতাম যে ভাইয়া কখন আপনার মতো কণ্ঠস্বর হবে?" তুমি আমাকে বলতেন, "জানিস হবে হবে, তুমি চর্চা করে যাও।" চর্চা করে যেতাম। হ্যাঁ, তো শিক্ষকের কথা অবশ্যই শুনতে হবে, না হলে পরিবর্তনটা আসবে না। আমরা যখন কণ্ঠ দিয়ে কথা বলি আমাদের কণ্ঠস্বরে কিন্তু যথেষ্ট জোর থাকে না। ঠিক আছে, গতি থাকে না, চাপ থাকে না। হ্যাঁ, এখন আপনি যদি শুধু কণ্ঠ দিয়ে খুব চিৎকার করে কথা বলবেন, দেখবেন যে আপনার কণ্ঠস্বরে মানুষ শুনছে না। ঠিক আছে, কারণ কণ্ঠের উপর আপনার চাপটা বেশি পড়ছে, আপনার ভেতর থেকে কথাটা বের হচ্ছে না। হ্যাঁ, তখন আপনি কণ্ঠের উপর যদি অতিরিক্ত চাপ দেন আপনার কণ্ঠের স্বাভাবিকতা নষ্ট হবে কিন্তু। ঠিক আছে, এখন আমরা পেট থেকে কিভাবে আসলে কথা বলতে পারি, ব্যাপারটা আসলে কি রকম। হুম, ধরা যাক আমি তো দাঁড়াতে পারছি না, বাট আমি আপনাদেরকে একটা ভিডিও দিব, সেটা একটু দেখে দেখে চর্চা করলেই হবে। বাট এটা একটু বুঝে নেন। আপনাকে প্রথমে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে কিছু নিয়ম আপনাকে মাথায় রাখতে হবে। প্রথমত, শ্বাস নেবার সময় কাঁধ এবং বুক উপরের দিকে উঠবে না, এবং
শ্বাস যখন আপনি নিবেন তখন আপনার কাঁধ এবং বুক এভাবে করে থাকলে হবে না, খুব স্বাভাবিক থাকবেন, স্ট্রেট থাকবেন। শরীরের কোনো অংশ নড়বে না, একদম স্বাভাবিক স্ট্রেট থাকবেন। এবং একদম সোজা হয়ে দাঁড়িয়ে ব্যায়ামটি করবার চেষ্টা করবেন। সোজা হয়ে দাঁড়ালেন আপনি, আপনার হাত দুটো আপনার পেটের মধ্যে রাখবেন। হ্যাঁ, আপনারা পেটের মধ্যে রাখতে পারেন হাত দুটো। পেটের বসে বসেও আমরা একটু চেষ্টা করতে পারি আপাতত, কিন্তু করবার সময় দাঁড়িয়ে করব। পেটের মধ্যে আপনি হাত দুটো রাখবেন, যেন দুটো হাতের আঙ্গুল পরস্পর এভাবে পেটের মধ্যে থাকে। ঠিক আছে, এভাবে রাখলে তারপর যে জিনিসটা আপনি করবেন সেটা হচ্ছে পরিপূর্ণভাবে আপনি শ্বাস নেবেন। এবং শ্বাস নেবার সময় আপনার পেটটি পরিপূর্ণভাবে ফুলে উঠবে এবং আঙ্গুলগুলো দূরে সরে যাবে। আপনার পেটটা যখন ফুলবে আপনার আঙ্গুলগুলো কিন্তু দূরে সরে যাবে, তাই না? এরকম পেটটা ফুললো, আমার আঙ্গুলগুলো একটু দূরে সরে গেল। আপনারা নিশ্চয়ই সেটা টের পাচ্ছেন যদি আপনারা করে থাকেন। এবার হাত দুটো পেটের উপর চাপ দিয়ে ধীরে ধীরে মুখ দিয়ে বাতাস বের করতে হবে। এবার পেট তো ফুলে গেছে, এবার পেট দিয়ে চাপ দিয়ে, পেটের উপরে হাত দিয়ে চাপ দিয়ে আপনি মুখ দিয়ে বাতাস বের করবেন নাক দিয়ে নিঃশ্বাস নেওয়ার পর। স্বাভাবিক, নাক দিয়ে যখন নিঃশ্বাস নেবেন পেটটা ফুলবে, মুখ দিয়ে যখন ছাড়বেন দুই হাতে চাপ দিয়ে, পেটটাকে দু হাতে চাপ দিয়ে আপনি মুখ দিয়ে ছাড়বেন। ঠিক আছে, এভাবে আপনাকে কাজটা করতে হবে। এবার আপনার ফোলা পেটটি কিন্তু চুপসে যাবে এবং আঙ্গুল দুটো আবার সরে গিয়েছিল, যে আঙ্গুল দুটো সেটা আবার পরস্পরকে স্পর্শ করবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এই ব্যায়ামটি যদি আপনি কিছুদিন করেন তাহলে দেখবেন আপনার মধ্যে অনেক পরিবর্তনটা চলে আসবে, অনেক পরিবর্তন অবশ্যই আসবে। এবং এভাবে নিয়মিত করবার সময় আপনি একটা শব্দ বের করতে পারেন, এটা আসলে খুবই ভালো। হ্যাঁ, চেষ্টা করবেন পেট থেকে যেন শব্দটা আসে। শুরুতে হয়তো বা আপনার কাছে মনে হবে যে স্যার কণ্ঠ থেকে আসছে, হ্যাঁ শুরুতে এমন মনে হবে, কিন্তু চর্চা করতে করতে আপনার যে ধ্বনিটা এটা পেট থেকে আসা শুরু হবে। ঠিক আছে, তখন আপনি কণ্ঠস্বরের কণ্ঠস্বর থেকে আসা ধ্বনি আর পেট থেকে আসা ধ্বনির পার্থক্যটা বুঝতে পারবেন, নিয়মিত চর্চা করার পরে বুঝতে পারবেন। যেমন এভাবে আ আ অর্থাৎ আমি নাক দিয়ে নিঃশ্বাস যদি আমি 5 সেকেন্ড নিই, আমি মুখ দিয়ে যখন ধ্বনি ছাড়বো সেটা যেন 20 সেকেন্ড এরকম হয়। ঠিক আছে, মানে একটু ধীরে ধীরে আমি করবো। এই যদি আপনি প্রতিদিন করেন আপনি নিজেই টের পাবেন যে আপনার কণ্ঠস্বরের মধ্যে কতখানি গভীরতা বাড়ছে। যেমন উপকারিতাগুলো যদি একটু বলি, যেমন আপনি যখন চর্চা করবেন আপনার প্রতিটি শব্দের উপরে কিন্তু জোর বাড়বে। আমি অনেককে বলি মহাপ্রাণে জোর নাই, মহাপ্রাণ বর্ণের মধ্যে বাতাস নাই। কেন বলি? এই যে বাতাস, এই বাতাসটা কিন্তু ভেতর থেকে আসবে, ভেতর থেকে আসবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। ফুসফুস থেকে বাতাসের জোরটা অনেক বেশি বৃদ্ধি পাবে, শব্দের মধ্যে যথেষ্ট চাপ থাকবে, জোর থাকবে, এবং আপনার কথা সহজেই মানুষ বুঝতে পারবে। আপনার কণ্ঠে সুর সৃষ্টি হবে, মাধুর্য সৃষ্টি হবে, আপনার স্বরের গভীরতা বাড়বে এবং আপনার গলার কোনো ক্ষতি কিন্তু হবে না। ঠিক আছে, এই চর্চাটা অবশ্যই আপনাদের করতে হবে। আচ্ছা, এরপর আসি গুগ ধ্বনি। গুগ ধ্বনিটা কি? এটাও কিন্তু কণ্ঠের জোর বাড়ায়। যতটুকু আমি জানি এটা ভারতীয় উপমহাদেশের কোনো একটা চর্চা নয়, যতটুকু শুনেছি এটা চীনের একটা চর্চা। 5 টোন স্কেলে, 5টা 5 টোন স্কেলে আমি স্বরটাকে বাড়াবো, অর্থাৎ আমার স্বরটা 5 ধাপে উপরে উঠবে। ব্যাপারটা হচ্ছে এরকম, একটা সুর আপনাকে একটু মাথায় গেঁথে নিতে হবে। সুরটা কি? যেমন আমরা বিভিন্ন সুর, ট্যাঁ 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 ট্যাঁ, আমাদের মনে আছে সিনবাদের একটা সুর, আমাদের প্রায় আলিফ লায়লার সুরগুলো আমাদের প্রায় মাথায় ভাসতো তখন আমরা অনেক আগে দেখতাম। এখন তো এসবের কেউ ধার ধারে না, এখন মানুষের মনেও থাকে না এসব। আচ্ছা, তো ব্যাপারটা হচ্ছে এরকম, একটা সুর আপনাকে সবসময় মাথায় গেঁথে রাখতে হবে। ব্যাপারটা হচ্ছে গুগ 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 গুগ। এই সুরটা করতে হবে বারবার, বারবার করে করে রপ্ত করবেন। গুগ 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 গুগ
গু 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 গু। এটা করলে আপনার কণ্ঠের মধ্যে জোরটা অনেক বেশি বাড়বে। এটা 5 টোন স্কেলে, 5টা স্কেলে আমি ধাপে ধাপে উপরে উঠছি। প্রথমে একেবারেই গতিটা, কণ্ঠটা একেবারেই খাদে নামিয়ে, ঠিক আছে, অর্থাৎ অনুদাত্ত স্বরে, যেমন গু 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 গু। আর একটু বাড়াই, গু 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 গু। আর একটু বাড়াই, গু 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 গু। আর একটু বাড়াই, গু 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 গু। সর্বোচ্চ বাড়াই, গু 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 গু। আবার গু 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 গু। গু 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 গু। গু 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 গু। গু 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 গু। গু 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 গু। এই গুক ধ্বনিটা যদি আপনি নিয়মিত করেন, তাহলে কিন্তু আপনার কণ্ঠের মধ্যে জোরটা অনেক বেশি আপনি পাবেন। অর্থাৎ এই যে চর্চাগুলো দেখালাম, এগুলো যদি নিয়মিত করেন তবেই কণ্ঠস্বরে একটা চমৎকার পরিবর্তন আসবে। আপনি কতখানি সময় দিচ্ছেন সেটার উপরে নির্ভর করবে আপনার উচ্চারণের জড়তা কতখানি কমবে, আপনার কণ্ঠস্বর কতখানি একটা সুন্দর জায়গায় পৌঁছবে। একটা সুন্দর কণ্ঠ দিয়ে অনেক কিছুই জয় করা যায়। এটা আমি আমার জীবন থেকে দেখেছি। আমি যখন ইউনিভার্সিটিতে বা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতাম, তখন দেখতাম প্রেজেন্টেশনে যখন অ্যাসাইনমেন্ট দিত, তখন আমি সবচেয়ে ভালো নাম্বার পেতাম। সব জায়গায় আমার কণ্ঠস্বরের মানুষ প্রশংসা করতো। তো আপনারাও কিন্তু সেই জিনিসটাকে সুন্দরভাবে রপ্ত করেন সব জায়গায়। আপনার বলিষ্ঠ কণ্ঠস্বর আপনার একটা সুন্দর ব্যক্তিত্বের অংশ হয়ে উঠবে। ঠিক আছে? আর এই কণ্ঠস্বর যদি একবার আপনি রপ্ত করে ফেলেন, আজীবন আপনার সঙ্গে থাকবে। তাই যেহেতু এটা চর্চা করতে করতে সময় নেবে কণ্ঠস্বর তৈরি হতে, সময় নেওয়া মানে কি, সেটা আজীবন থাকবে। ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। আহ আসেন সবাই মিলে আমরা গুগ ধ্বনিটা একটু চর্চা করি। কেমন? আনমিউট করে করতে পারেন। আবার গু 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 গু। গু গু। আবার বলি, গু 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 গু। গু গু। আবার বলি, গু 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 গু। গু। আবার বলি, গু 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 গু। গু। সর্বোচ্চ বলি, গু 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 গু। গু। আবার বলি, গু 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 গু। গু 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 গু। গু 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 গু। গু 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 গু। গু 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 গু। গু 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 গু। এই গুগ ধ্বনিটা বারবার চেষ্টা করতে হবে। এই হচ্ছে বিষয়। আহ এবার আমি একে একে আপনাদের কাছ থেকে আজকের যে উচ্চারণগুলো সেগুলো একটু শুনবো। তার আগে আমি আরেকবার উচ্চারণগুলো আপনাদেরকে শোনাচ্ছি। ঘটি, নদী, বধূ, মরু, অন্য, বন্যা, শল্য, সত্য, বন্ধা, মর্ত, অর্ঘ্য, বন্দ্যোপাধ্যায়, বধ্যভূমি, অন্ত্যেষ্টি, রক্ষা, রক্ষা, লক্ষণ, দক্ষ, পক্ষ, যজ্ঞ, লক্ষণ, যক্ষা, পক্ষ, বক্তৃতা, যকৃৎ, মসৃণ, গ্রহ, প্রকাশ, শ্রম, গ্রন্থ, ক্রয়, শ্রয়, ত্রয়, সৌন্দর্য, চর্যাপদ, মর্যাদা, পর্যবেক্ষণ, মন, বন, জন, রণ, পণ, গণ, ক্ষণ, বনবাসী, জনগণ, বনবীথি, অনিচ্ছা, অবিচার, অক্ষম, এটা কিন্তু খেয়াল রাখতে হবে, সবিনয়, সহৃদয়, সজীব, এটাও আবার অসীম, নামের ক্ষেত্রে অসীম, নাম না হলে অসীম, অসীম, অবিনাশ, অজিত, কোরবার, ধরবার, মোরবার, রোববার, কলকাতা, কোরে, হব, কব, লব। আমি একটু একে একে উচ্চারণগুলো শুনতে চাই। আহ শুরুতে কে শোনাতে পারবে? যে চর্চা করেছে, যে ভালো পারবে তাকে সুযোগ দেয়া হবে, এরপরে আমি নাম ধরে ডাকবো। ভাইয়া আমি পারবো। আচ্ছা, সুজন সুযোগটা নিয়ে নিয়েছে মোর্শেদা আফরোজের আগেই। ঠিক আছে। আমি পারবো। আচ্ছা সুজন, বলেন আপনি। আচ্ছা। ঘটি, নদী, বধূ, মরু, অন্য, বন্যা, শল্যা, শল্য। শল্য, সত্য,
বন্ধ্যা, মর্ত, অর্ঘ্য, বন্দ্যোপাধ্যায়, বধ্যভূমি, অন্ত্যেষ্টি, রক্ষা, লক্ষণ, দক্ষ, পক্ষ, যজ্ঞ। লক্ষণ, যক্ষা, পক্ষ, বক্তৃতা, যকৃত, যকৃৎ। মস যকৃৎ। যকৃত, যকৃত, মসৃণ, গ্রহ, প্রকাশ, শ্রম, গ্রন্থ। ক্রয়, শ্রয়, ত্রয়। সৌন্দর্য, চর্যাপদ, মর্যাদা, পর্যবেক্ষণ। মন, বন, জন। রণ, রণ না, পণ, রণ। রণ, পণ, গণ, ক্ষণ। বনবাসী, জনগণ, বনবিধি, বনবিথি। বনবিধি। অনিচ্ছা, অবিচার, অক্ষম। সবিনয়, সহৃদয়, সজীব, সজীব। সজীব। অসীম, অবিনাশ, অজিত। করবার, ধরবার, মরবার, রোববার, কলকাতা, করে। হব, কব, লব। সুন্দর, আপনি প্রথমেই বলার মর্যাদা রেখেছেন। ঠিক হ্যাঁ। আছে, ভালো ভাইয়া হয়েছে। একটা কোশ্চেন ছিল জাস্ট। বলেন। আমরা যে এই যে আপনি যে বললেন না, আমরা যে যারা আর কি আমরা নিজেরাই পূজার শেষে যে যজ্ঞ করি, এটাকে আমরা যজ্ঞ। কিভাবে? যজ্ঞ। 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 হ্যাঁ। আচ্ছা, কারণ আমরা সব সময় এতদিন ধরে বলে আসতেছিলাম যে এখন যজ্ঞ হবে, হ্যাঁ। তো যজ্ঞ। এটা হবে যজ্ঞ। যজ্ঞ। নাকি যজ্ঞ, স্বরে। যজ্ঞ। যজ্ঞ। আচ্ছা আচ্ছা, একটু নাকি যজ্ঞ। স্বরে হয়, শেষের দিকে একটু নাকি স্বরে হয়, যজ্ঞ। হ্যাঁ। যজ্ঞ। আর আমরা যে ভাইয়া এই যে রেগুলার যে ওয়ার্ড ইউজ করি, যে আমরা বলি না রেডি হইছো, হইছো ইজ দা শুদ্ধ উচ্চারণ নাকি না, হয়েছো? হয়েছো। আচ্ছা। হ্যাঁ, হয়েছো। রেডি এটা। হয়েছো বা লাঞ্চ করেছো বলি না আমরা, লাঞ্চ হ্যাঁ হ্যাঁ, করেছো নাকি করেছো করেছো, হ্যাঁ। করছো? এটা কি অশুদ্ধ, রাইট? হ্যাঁ, এটা করে। তো আসলে আমাদের তৈরি, আমরা আসলে এটা তৈরি করেছি আর কি, একটা আচ্ছা আঞ্চলিক আচ্ছা সবকিছু আচ্ছা, মিলে এটা মিশে হবে আর কি। হয়েছো বা হয়েছো। করেছো। করেছো, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। ঠিক আছে, ঠিক থ্যাংক আছে ইউ। সুজন। ওকে। ধন্যবাদ। মোর্শেদা, আপনি শোনান। জি স্যার, থ্যাংক ইউ। ঘটি, নদী, বধূ, মরু, অন্য, বন্য, শল্য, সত্য, বন্ধ্যা, মর্ত, অর্ঘ্য, বন্দ্যোপাধ্যায়, বধ্যভূমি, অন্ত্যেষ্টি, রক্ষা, লক্ষণ, দক্ষ, পক্ষ, যজ্ঞ, লক্ষণ, যক্ষা, পক্ষ, বক্তৃতা, যকৃত, যকৃৎ। মসৃণ, যকৃৎ। ও যকৃৎ, মসৃণ, গ্রহ, প্রকাশ, শ্রম, গ্রন্থ, ক্রয়, শ্রয়, ত্রয়, সৌন্দর্য, চর্যাপদ, মর্যাদা, পর্যবেক্ষণ, মন, বন, জন, রণ, পণ, গণ, ক্ষণ, বনবাসী, জনগণ, বনবিথি, অনিচ্ছা, অবিচার, অক্ষম, সবিনয়, সহৃদয়, সজীব, অসীম, অবিনাশ, অজিত, করবার, ধরবার, মরবার, রোববার, কলকাতা, করে। হব, হব। হব, কব, লব। সুন্দর হয়েছে মোর্শেদা। ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ, ভালো হয়েছে। ঠিক আছে, আহমেদ সামি। সামি শুনতে পাচ্ছেন? সামি। ওয়ালাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, শুনি। জি
সবগুলো বলতে হবে স্যার? হ্যাঁ, সবগুলো বলেন। কেন, সবগুলো বলতে চাইছেন না? না, অনেকগুলো তো সেজন্য স্যার। বলেন আপনি, সমস্যা নেই। আচ্ছা। ঘটি, নদী, বধূ, মরু, অন্য, বন্যা, শল্য, সত্য, বন্ধ্যা, মর্ত, অর্ঘ্য, বন্দ্যোপাধ্যায়, বধ্যভূমি, অন্ত্যেষ্টি, রক্ষা, লক্ষণ, দক্ষ, পক্ষ, যজ্ঞ, আহ, লক্ষণ, যক্ষা, পক্ষ, বক্তৃতা, বক্তৃ বক্তৃতা। বক্তৃতা, হুম। যকৃৎ, মসৃণ, গ্রহ, প্রকাশ, শ্রম, গ্রন্থ, ক্রয়, শ্রয়, ত্রয়, সৌন্দর্য, চর্যাপদ, মর্যাদা, পর্যবেক্ষণ, মন, বন, জন, রণ, পণ, গণ, ক্ষণ, বনবাসী, জনগণ, বনবিথি, অবিচার, অনিচ্ছা, অবিচার, অক্ষম, সবিনয়, সহৃদয়, সজীব, অসীম, অবিনাশ, অজিত। নামের ক্ষেত্রে ও এর মতো হবে, হ্যাঁ, অসীম। জি। করবার, ধরবার, মরবার, কলকাতা, করে। তারপরে হব, কব, লব। ঠিক আছে স্বামী, ভালো হয়েছে। ঠিক আছে, ঠিক আছে। তাও চর্চা করে যাবেন। অস্মিতা নন্দী। অস্মিতা শুনতে পাচ্ছেন? অস্মিতা। হ্যাঁ, হ্যাঁ, শুনতে পাচ্ছি। শুনি। ঘটি, নদী, বধূ, মরু, অন্য, বন্যা, শল্য, সত্য, বন্ধ্যা, বন্ধা। মর্ত, বন্ধা। বন্ধ্যা, মর্ত, অর্ঘ্য, বন্দ্যোপাধ্যায়, বধ্যভূমি, অন্তে বদ্ধভূমি। বদ্ধ। বধ্যভূমি, অন্ত্যেষ্টি, রক্ষা, রক্ষা। রক্ষা। লক্ষণ, রক্ষা। রক্ষা, লক্ষণ, লক্ষণ। দক্ষ, লক্ষণ, হ্যাঁ, ওখানে কিন্তু দক্ষা, পাশে পাশে কিন্তু এটা দেয়াই আছে, উচ্চারিত রূপটা কিরকম হবে ওটা দেখেও কিন্তু করা যায়। হ্যাঁ, তাহলে আর ভুল হবে না। দক্ষ, পক্ষ, যোগ্য, লক্ষণ, যক্ষা, যক্ষা। পক্ষ, যক্ষা, এটা যক্ষা হবে। যক্ষা, বক্তৃতা, বক্তৃতা। যকৃত, ত্রিতা। বক- বক্তৃতা, যকৃত, যকৃত নয়, মসৃণ, যকৃৎ। গ্র- যকৃৎ। যকৃৎ, গ্রহ, প্রকাশ, শ্রম, গ্রন্থ, ক্রয়, শ্রয়, ত্রয়, সৌন্দর্য, চর্যাপদ। দর্য, দর্যাপদ, চর্যাপদ। চর্যাপদ, চর্যা। চর্যাপদ, মর্যাদা, পর্যবেক্ষণ, মন, বন, জন, রণ, পণ, গণ, ক্ষণ, বনবাসী, জনগণ, বনবিথি, অনিচ্ছা, অবিচার, অক্ষম, সবিনয়, সহৃদয়, সজীব, অসীম, অবিনাশ, অজিত, করবার, ধরবার, মরবার, এগুলো হচ্ছে না। রোববার, অস্মিতা, হয়তো হচ্ছে না। করবার না তো, এটা করবার, করবার। করবার। করবার, ধরবার। ধরবার, মোরবার।
মোরবার রোববার। কলকাতা। করে। হব। কব। লব। ঠিক আছে অস্মিতা, চর্চা করে যাবেন, ভালো হচ্ছে।